আইসের নাম নিশ্চয়ই শুনেছেন। আইস হলো আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, সংক্ষেপে আইস। আইস বর্তমানে আমেরিকার অভিবাসীদের কাছে এক আতঙ্কের নাম। কিন্তু আইসের কথা দিয়ে কেন শুরু করলাম, তাই তো? আশা করি বিস্তারিত বললে, বিস্তারিত আলোচনায় গেলে আপনারা উত্তরটি পাবেন। এখন চলে যাই আজ থেকে ঠিক 141 বছর আগের এক সকালে। সেদিন 17 জুন 1885 সাল। নিউ ইয়র্ক বন্দরে এসে ভিড়ল ফ্রান্সের একটি জাহাজ। তবে সবাই অবাক বিস্ময়ে দেখল জাহাজের ভেতর কোনো আস্ত মূর্তি নেই। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসা সেই জাহাজে ছিল 350টি টুকরোয় ভাগ করা এবং 200টিরও বেশি কাঠের বাক্সে বন্দি এক বিশাল ভাস্কর্য। তামা আর লোহার তৈরি 4,50,000 পাউন্ড ওজনের এই ভাঙা মূর্তিটি ছিল আমেরিকার জনগণের জন্য ফ্রান্সের পাঠানো বন্ধুত্বের এক ঐতিহাসিক উপহার। কি তার নাম? স্ট্যাচু অফ লিবার্টি। মজার বিষয় হলো, পরবর্তী 1 বছর ধরে অত্যন্ত নিখুঁতভাবে এই টুকরোগুলোকে আবার একসঙ্গে জোড়া লাগানো হয়। আমেরিকান বিপ্লবের স্মৃতি, গৃহযুদ্ধের পর দাসপ্রথার অবসান এবং দুই দেশের শতবর্ষের বন্ধুত্বকে ফ্রেমবন্দি করতে এই মূর্তির নকশা করেছিলেন ফরাসি ভাস্কর ফ্রেডরিক আগস্ট বার্থোল্ডি। শোনা যায় তিনি নাকি মূর্তিটির মুখের অবয়ব তৈরি করেছিলেন তার নিজের মায়ের চেহারা থেকে অনুপ্রাণিত হয়ে। আর এই বিশাল লোহার কাঠামোটি দাঁড় করাতে তাকে কারিগরি সহায়তা কে করেছিলেন জানেন? বিখ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেল, যিনি পরবর্তীতে প্যারিসের আইফেল টাওয়ার বানিয়ে বিশ্বজুড়ে অমর হয়ে আছেন। তাকে আমরা সবাই চিনি। পরিকল্পনা ছিল 1876 সালে আমেরিকার স্বাধীনতার শতবর্ষ পূর্তিতেই এটি উন্মোচন করার। কিন্তু মাঝপথে বাদ সাধল টাকা। লটারি, নিলাম, এমনকি বক্সিং ম্যাচের আয়োজন করেও ফান্ড জোগাড় করা যাচ্ছিল না। কেবল মূর্তিটি বানাতেই ফরাসিদের খরচ হয়েছিল $2.5 লাখ, যা আজকের বাজারে প্রায় $55 লক্ষ বেশি। অন্যদিকে মূর্তির নিচের বিশাল কংক্রিটের বেদি বানানোর দায়িত্ব ছিল আমেরিকার, যা তৈরিতেও তহবিলে টান পড়ে, আর এতে অনেক সময় লেগে যায়। অবশেষে 1886 সালের 28 অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের হাত ধরে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বার্থোল্ডি এর অফিসিয়াল নাম দিয়েছিলেন লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড, বা বিশ্বকে আলো ছড়ানো স্বাধীনতা। পেডেস্টালের নিচ থেকে মশাল পর্যন্ত 305 ফুটের এই মূর্তিটি সে সময় পুরো নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু কাঠামো ছিল। তবে মজার ব্যাপার কি জানেন? স্ট্যাচু অফ লিবার্টি এখন যেমন দেখতে, তখন কিন্তু এরকম ছিল না। শুরুতে এটি ছিল তামার মতো চকচকে লালচে বাদামি রঙের। বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি আর বাতাসের কারণে প্যাটিনেশন নামক এক প্রাকৃতিক রাসায়ন প্রক্রিয়ায় এটি ধীরে ধীরে আজকের চেনা সবুজ নীল রং ধারণ করেছে। 18 শতকের শেষের দিকে, অর্থাৎ 1892 সালে মূর্তির ঠিক পাশেই চালু হয় এলিস আইল্যান্ড অভিবাসন কেন্দ্র। এরপর থেকে পরবর্তী 62 বছরে জাহাজে করে আসা প্রায় 1,20,00,000 অভিবাসীকে প্রথম স্বাগত জানিয়েছে এই লেডি লিবার্টি। 1903 সালে মূর্তির বেদিতে কবি এমা লাজরাসের একটি কবিতার লাইন খোদাই করে দেওয়া হয়, যার বাংলা করলে দাঁড়ায়, ক্লান্ত, দরিদ্র, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ব্যাকুল ওই নিপীড়িত জনতাকে আমার কাছে পাঠিয়ে দাও। এই একটি বাক্যই আমেরিকাকে বিশ্বমঞ্চে অভিবাসীদের স্বপ্নের দেশ হিসেবে পরিচিত করে তোলে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন শুরুতে কেন আইসের কথা বলেছিলাম। সে যাই হোক, 1924 সালে এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করা হয়। পরবর্তীতে 1986 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের শতবর্ষ পূর্তিতে বড় ধরনের সংস্কার করে একটি নতুন সোনার প্রলেপ দেওয়া মশাল যুক্ত করেন। অনেকেই হয়তো ভাবেন সাধারণ নিরাপত্তার জন্য মশালের ওপর দর্শনার্থীদের যাওয়া বন্ধ, কিন্তু এর পেছনে আছে প্রথম বিশ্বযুদ্ধের এক রোমাঞ্চকর ঘটনা। 1916 সালে জার্মান এজেন্টরা নিউ জার্সির ওয়াটারফ্রন্টে এক ভয়াবহ যুদ্ধাস্ত্র বোঝাই বার জুড়িয়ে দেয়, যা ব্ল্যাক টম বিস্ফোরণ নামে পরিচিত। সেই বিস্ফোরণের ধাক্কায় মূর্তির মশালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ 110 বছর ধরে সুরক্ষার স্বার্থে মশালটি বন্ধ রাখা হয়েছে। আজ শত বাধা আর ইতিহাসের নানা মোড় পেরিয়ে স্ট্যাচু অফ লিবার্টি কেবল আমেরিকার ল্যান্ডমার্কই নয়, বরং সারা বিশ্বের মানুষের কাছে স্বাধীনতা, সমতা ও গণতন্ত্রের এক চিরন্তন প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।